হ্যালো ভিউয়ার্স, সবাইকে মার্কার পেনের পক্ষ থেকে জানাই অভিনন্দন। আজকে মহিমিনুল রানিমের হোস্টের পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, যার কারণে আমি মার্কার পেনকে ধন্যবাদ জানাই। আজকের বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, কন্টেন্ট হচ্ছে বাংলা ফার্স্ট পেপার। যদিও লেখা ছিল গদ্য পেপার আমরা কিছুটা আলোচনা করব, কিন্তু আজকে একটা অধ্যায় দিয়ে পড়ানো হবে, যেটি হচ্ছে বিড়াল বাংলা প্রথম থেকে একটি গদ্য পড়ানো হবে। যার আগে প্রথমে আমি আমার আইডেন্টিটি দিয়ে নিই, যেটি হচ্ছে আমার পুরো নাম হচ্ছে ইফাজউদ্দিন হামিদ ইমু। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বিমা বিভাগে 2য় বর্ষে পড়াশোনা করছি। আসুন এবার শুরু করা যাক। বিশেষত আজকের এই লাইভটি হচ্ছে মূলত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে প্রথমত ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আপনারা ঝুলে আছেন, হয়তো বুঝতে পারছেন না কি করবেন, এই মুহূর্তে কি করবেন আপনারা বুঝতে পারছেন না, ঝুলে আছেন আপনারা। যারা ফার্স্ট ইয়ারে আছেন, আপনারা এইচএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে ফার্স্ট ইয়ার ফাইনাল এইসবের জন্য পড়ে থাকেন না, আপনারা এইচএসসির জন্য প্রিপারেশন নিয়ে নেন। আর যারা এইচএসসি পরীক্ষা দিবেন, যেমন এখন আটকে আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটি হচ্ছে আপনাদের যদি পৃথিবীর অবস্থা যদি ভালো থাকতো, করোনা ভাইরাস যদি না থাকতো, তাহলে দেখতেন আজকে কিন্তু জুন মাস চলে। হ্যাঁ, তো এপ্রিলে কিন্তু প্রত্যেক বছর এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যায়। দেখেন এপ্রিল মে এই 2 মাস কিন্তু এইচএসসি পরীক্ষা চলে। কিন্তু তো যারা এইচএসসি পরীক্ষার্থী আছে তাদের উদ্দেশ্য বলছি, আপনারা শুধু এইচএসসি পরীক্ষা নিয়ে পড়ে থাকবেন না, আপনারা এডমিশন টেস্টের পড়াশোনা শুরু করে দেন। এই মুহূর্তে কিন্তু এইচএসসি পরীক্ষা নিয়ে পড়ে থাকলে যেটা আপনাদের সবচেয়ে বেশি ক্ষতি হবে, এখন থেকে এডমিশন টেস্টের জন্য শুরু করবেন। তো এডমিশন টেস্টে যেটা হয়, সাধারণত আমি যেহেতু একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমি পরীক্ষা দিয়েছিলাম ইউনিভার্সিটি অফ ঢাকাতে। সাধারণত আমার মূল লক্ষ্য ছিল বেসিক্যালি এই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার। কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে বাংলাতে আমাদের সময় প্রশ্ন ছিল 30 মার্কের বাংলা প্রশ্ন ছিল, যেখানে পাস মার্ক হচ্ছে 10, অর্থাৎ আপনাকে যেভাবে হোক 10 পেতে হবে। যেমন ইউনিভার্সিটি অফ চিটাগের কথা বলি, সেখানেও ছিল একই অবস্থা। 30 নাম্বার বাংলা থেকে আসবে, যেখানে আপনাকে কোনো পাশের আনসার নেই, কিন্তু সব মিলিয়ে পেতে হবে আপনাকে কত, 33। তখন একটা কথা বলতে চাই, বাংলাকে গুরুত্ব না দিলে হবে না। তাহলে এবার আসি, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সময় ছিল 30 নম্বরের বাংলা, কিন্তু এবার সিলেবাস পাল্টে গেছে। 45 নাম্বার থাকবে রিটেন, 75 নাম্বার থাকবে কি এমসিকিউ। এবার আসুন, বাংলাতেই কিন্তু দুই ধরনের প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে বাংলা আমরা যেটা পড়ি সাহিত্য পাঠ, আরেকটা হচ্ছে ব্যাকরণ থেকে। ব্যাকরণের জন্য সাধারণত একটা বই সবাই সাজেস্ট করে, এবং ওইখান থেকে আসে সবসময়, সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর এসএসসি পরীক্ষার যে বাংলা দ্বিতীয় পত্র বইটা, মনির চৌধুরী লেখা, ওই বইটা আপনি পড়লেই পারেন। এবং ওই বই থেকে আসে সব মিলিয়ে, আর বাংলা সাহিত্য গদ্য পদ্য মিলিয়ে কোয়েশ্চেন হয়। যেহেতু রিটেন আছে, তাই আমি মনে করি এই সাহিত্য পাঠ থেকে আপনার মেইন বই থেকে সব প্রশ্নগুলো আসবে। তো আরেকটি জিনিস, সেটি হচ্ছে নৈবিত্তিকের জন্য গদ্যের ইতিহাস সম্পর্কে কিছু ধারণা থাকা উচিত। সে সম্পর্কে আমি একটা বই আপনাদের সাজেস্ট করতে পারি, সেটি হচ্ছে হুমায়ুন আজাদের একটি লেখা দীপাবলি বইটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে প্রত্যেকটি ভর্তি পরীক্ষা অনেক কাজে দেয়। হুমায়ুন আজাদের লেখা বইটি যে কোনো লাইব্রেরিতে পাওয়া যায়। তো এবার আসুন আমরা পাঠে ফিরে যাই।
আমাদের গদ্যের বিষয় হচ্ছে যে যে অধ্যায়গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সাধারণত এইচএসসি পরীক্ষায়, তারপর এডমিশন টেস্টে বলেন, তারপর রিটেন বলেন, সব জায়গা থেকে যে প্রশ্নগুলো আসে বেশিরভাগ মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, তারপর বিড়াল বঙ্কিমচন্দ্রের, তারপর আরেকটি হচ্ছে চাষার দুঃখ রোকেয়া সাগর হোসেন, খুব ইম্পর্টেন্ট অধ্যায়। আজকে আমি সাধারণত বিড়াল নিয়ে আলোচনা করছি। বিড়াল 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 লিখেছেন সাধারণত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা গদ্যের সূচনা হয় এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের আবিষ্কারক বলা হয়। এবার আসুন আমরা পাঠে ফিরে যাই। আমাদের বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়ছি, আপনারা শুনছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1873 খ্রিস্টাব্দের 26শে জুন পশ্চিমবঙ্গের 24 পরগনার কাটালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। মনে রাখতে হবে এই জন্মসালগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 খ্রিস্টাব্দের 26শে জুন পশ্চিমবঙ্গের 24 পরগনার কাটালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনার কৃতিত্ব তারই। তার পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ডেপুটি কালেক্টর। 1858 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষায় উত্তীর্ণ প্রথম স্নাতকদের মধ্যে তিনি একজন। পেশাগত জীবনে তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট। প্রশ্ন আসতে পারে পেশাগত জীবনে কোন লেখকটি ম্যাজিস্ট্রেট ছিলেন? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই চাকরি সূত্রে খুলনার ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে তিনি নীলকরদের অত্যাচার দমন করেছিলেন। দায়িত্ব পালনে তিনি ছিলেন নিষ্ঠাবান, যোগ্য বিচারক হিসেবে তার খ্যাতি ছিল। বাংলা সাহিত্য চর্চায় অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন তিনি। সাহিত্য ও প্রবন্ধ রচনার বাইরে বঙ্গদর্শন 1872, এই কোয়েশ্চেনটা আমাদের সময় অনেকবার এসেছিল, আপনাদের সময় আসতে পারে, অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। বঙ্গদর্শন পত্রিকা সম্পাদন ও প্রকাশ তার অন্যতম কীর্তি। বঙ্গদর্শন পত্রিকা তিনি সম্পাদনা করতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্গদর্শন বিশেষ করে সালটা মনে রাখতে হবে, 1872। বঙ্কিমচন্দ্র সম্পাদনা করতেন। তারপর আসুন 1852 খ্রিস্টাব্দের সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্য চর্চা শুরু। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 1852 সালে তিনি কোন পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে প্রথম সাহিত্য চর্চা শুরু করেন? এটা হচ্ছে সংবাদ প্রভাকর। সালটা মনে রাখতে হবে, সালটি হচ্ছে 1852। এটার মাধ্যমে তার সাহিত্য চর্চা শুরু। তারপর বঙ্কিমচন্দ্রের গ্রন্থ সংখ্যা 34, এটা আরেকটি ইনফরমেশন। তার গ্রন্থ সংখ্যা হচ্ছে 34। তার প্রথম রচিত উপন্যাস দুর্গেশ নন্দিনী। এসব ইনফরমেশন কিন্তু বেশিরভাগ আসে এরকম সোজা ইজি বিষয় কিন্তু পরীক্ষা দিবে আপনাকে। যে বিষয়গুলো সাধারণত আপনার কঠিন লাগবে ওইগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আপনাকে এডমিশন টেস্টের সময় প্রশ্ন হিসেবে দিবে। তার রচিত প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী। তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হলো কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, চন্দ্রশেখর, আনন্দমঠ, দেবী চতুরানী, রাজসিংহ, সীতারাম। এগুলো হচ্ছে তার উপন্যাস। তারপর রাজমোহন ওয়াইফস নামে একটি ইংরেজি উপন্যাস তিনি রচনা করেন। বঙ্কিমচন্দ্র দর্শন, ধর্ম, সাহিত্য, ভাষা, সমাজ বিষয়ক অনেক প্রবন্ধ রচনা করেছেন। দপ্তর, সাম্য, কৃষ্ণ চরিত্র, বিবিধ প্রবন্ধ ইত্যাদি তার গদ্যগ্রন্থ আর উপন্যাস। এই জিনিসগুলো আলাদাও মনে রাখতে হবে, ভুলিয়ে ফেলতে হবে না। বাংলা সাহিত্য অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত হন। প্রশ্ন আসতে পারে কোন লেখক সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত হয়েছিলেন? আপনার দিতে হবে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র 1894 খ্রিস্টাব্দে 8 এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন। বঙ্কিমচন্দ্র কোথায় মৃত্যুবরণ করেন? কলকাতায়।
মাঠে ফিরে আসি। আমি স্বয়ং গৃহে চারপায়ের উপর বসিয়া হুকা হাতে জমাইতেছিলাম, অর্থাৎ শয়নকক্ষে যেখানে যেখানে লেখক ঘুমান সেখানে চারপাই বলতে একটা চেয়ারকে বোঝানো হয়েছে। হুকা হাতে জমাইতেছিলেন লেখক, হুকা খেতে খেতে ঘুমাচ্ছন্ন ছিলেন। একটু মিট মিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, দেয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবোধ নাচিতেছে। প্রেতবোধ মানে হচ্ছে লেখক যেভাবে বসেছিলেন তার ছায়াগুলো ভূতের মতো আত্মার মতো নাচতেছিল, দেখাচ্ছিল। আহার প্রস্তুত হয় নাই, এজন্য হুকা হাতে নিমিলিত লোচনে। নিমিলিত লোচন মানে হচ্ছে মোহিত। অর্থাৎ ঘুমাচ্ছন্ন অবস্থায় নিবিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ন হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা। ওয়াটারলু হচ্ছে একটি যুদ্ধের নাম। এমতো সময়ে একটি ক্ষুদ্র শব্দ হইল, মেউ। চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। কথাগুলো কে বলছেন? কথাগুলো বলছেন কিন্তু লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হয়ে। ওয়েলিংটন হচ্ছে একজন যোদ্ধা যিনি ওয়াটারলু যুদ্ধের মধ্যে নেপোলিয়নকে পরাজিত করেছিলেন। প্রথমে মনে হইল ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিং ভিক্ষা করিতে আসিয়াছে। আফিং হচ্ছে এক ধরনের নেশা, আমরা সবাই জানি। প্রথম উদ্যমে প্রাসানবোধ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ইউব মহাশয়কে ইতি করবে যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে। ইউব হচ্ছে বিড়ালকে, তিনি তার যে গৃহপালিত বিড়াল সেটিকে তিনি ইউব বলে ডাকতেন। ইউব মহাশয় বলতে বিড়ালকে বোঝানো হয়েছে। ইউব মহাশয়কে কি করবে যথোচিত পুরস্কার দেওয়া গিয়েছে, এখন আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না। বিশেষ অপরিমিত লোক ভালো নয়। ইউব বলিল মেউ। ইউব মানে কে? বিড়াল। বিড়াল কি বলেছে? মেউ। তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওই অর্থাৎ মুক্তিযোদ্ধা নয় যিনি নেপোলিয়নকে হত্যা করেছিলেন, একটি ক্ষুদ্র মার্জার। মার্জারকে সাধারণত বিড়াল বলা হয়। বিড়ালের অপর নাম হচ্ছে মার্জার। মার্জার অর্থ বিড়াল। একটি ক্ষুদ্র মার্জার প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়েছিল। প্রসন্ন হচ্ছে বঙ্কিমচন্দ্র, অর্থাৎ একজন। প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদরসাৎ করিয়াছে। আমি তখন ওয়াটারলু মাঠে ভূ রচনায় ব্যস্ত, অত দেখি নাই। এখন মার্জার সুন্দরী নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ ও জগতে প্রকৃত করিবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলিতেছেন, মেউ। প্রকৃতত্ব কি? প্রকৃতত্ব আমাদের বইয়ের এই যে 32 পৃষ্ঠে আছে, তীব্রভাবে প্রকাশিত। প্রকৃত করিবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলিতেছেন, মেউ। বলিতে পারি না, বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল। বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল, কেহ মরে বিলছেছে, কেহ একই। এই যে একটা চরণ দেখা যাচ্ছে এখানে, কেহ মরে বিলছেছে, কেহ কাইকই। এখন প্রশ্ন আসতে পারে, কেহ মরে বিলছেছে, কেহ কাইকই, এটি তোমার পঠিত গদ্যের আলোচিত কোন অংশের? তখন আপনাকে লিখতে হবে কি? বিড়াল। বুঝি সে মেউ শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় মানে হচ্ছে ইচ্ছা। বুঝি বিড়ালের মনের ভাব, তোমার দুধ তো খাইয়া বসে আছি, এখন বলো কি? কে বলছে? বিড়াল। বলো কি? আমি ঠিক করিতে পারিলাম না। দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গল দুহিয়াছে প্রসন্ন, অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই। তারা রাগ করিতে পারি না। মঙ্গলা বলতে এখানে সাধারণত গাভীকে বোঝানো হয়েছে। দুহিয়াছে প্রসন্ন। প্রসন্ন মানে সাধারণত যে লেখকের বাসায় কাজ করেন তার নাম হচ্ছে প্রসন্ন। তবে চিরাগত একটি কথা আছে যে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। আমি যে সেই চিরাগত কথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কোলাঙ্গার স্বরূপ পরিচিত হইব, ইহাও বাঞ্ছনীয় নয়। কি জানি এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে পুরুষ বলিয়া উপহাস করে, অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়। ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন যষ্টি অর্থ কি? লাঠি। একটি লাঠি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম। মার্জারি কমলাকান্তকে চিনিত। কমলাকান্তকে এখানে কমলাকান্ত হচ্ছে লেখক নিজেই। মার্জারি কমলাকান্তকে চিনিত। সে ষষ্ঠী দেখিয়া অর্থাৎ লাঠি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না।
কেবল আমার মুখ পানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল, বলিল মেউ প্রশ্ন বুঝিতে পারিয়া ষষ্ঠী ত্যাগ করিয়া পুনরূপী শয্যায় আসিয়া হুকা লইলাম। তখন দিব্যকন্যা প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম। বুঝিলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন। স্থির হইয়া হুকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি, এ সংসারে ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে, আমরা কিছুই পাইব না কেন? তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? তোমাদের খুদ পিপাসা আছে, আমাদের কি নাই? তোমরা খাও, আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্র অনুসারে ঠেঙ্গা লাগিয়া মারিতে আইসো, তাহা আমি বহু অনুসন্ধান পাইল না। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো। বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষা লাভ ব্যতীত তোমাদের জ্ঞান উন্নতির উপায়ন্তর দেখি না। অর্থাৎ এখানে বিড়াল বোঝাতে যাচ্ছে একটা চতুষ্পদ প্রাণী থেকে শিক্ষা লাভ করার চাইতে এর বেশি জ্ঞান মনুষ্য বলে নেই। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এই কথাটি বুঝিতে পারিয়াছ। এই যে এই চরণটি কে বলেছে? বিড়াল। দেখো শয্যাশায়ী মানুষ, ধর্ম কি? পরোপকারী ধর্ম। এই দুগ্ধটুকু পান করি আমার পরম উপকার হয়েছে। তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল, অতএব তুমি সেই পরম ধর্মের ফল ভোগী। আমি চুরি করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো, আমি তোমার ধর্মের সহায়। দেখো আমি চোর বটে, কিন্তু আমি কি সাত করিয়া চোর হইয়াছি? খাইতে পাইলেই কে চোর হয়? দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন, তাহারা অনেকের চোর অপেক্ষাও অধার্মিক। তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়া চুরি করেন না, কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না। ইহাতে চোরে চুরি করে, অধর্ম চোরের নয়। চোরে যে চুরি করে সে অধর্ম কৃপন্ধনীর। চোরে যে চুরি করে সে অধর্ম কৃপন্ধনীর। এটি আপনাদের পরীক্ষা আসতে পারে, প্রশ্ন করতে পারে এভাবে যে চোরের যে চুরি করে সে অধর্ম কৃপন্ধনীর। এই চরণটি আপনার পঠিত গ্রন্থের কোন কোন গল্পের অংশ? তখন আপনাকে লিখতে হবে কি? বিড়াল। চোর দোষী বটে, কিন্তু কৃপন্ধনী তদপেক্ষা শতগুণে দোষী। চোরের দ্বন্দ্ব হয় চোরের মূল যে কৃপণ, তাহার দ্বন্দ্ব হয় না। দেখো আমি প্রাচীরে প্রাচীরে মেউ মেউ করিয়া বেড়াই, কেহ আমাকে মাছের খাটা খানাও ফেলিয়া দেয় না। মাছের কাঁটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়, তথাপি আমাকে ডাকিয়া দেয় না। তোমাদের পেট ভরা, আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে? হাই, দারিদ্রের জন্য ব্যতীত হইলে তোমাদের কিছু কি অগৌরব আছে? আমার মতো দারিদ্রের ব্যথায় ব্যতীত হওয়া লজ্জার কথা সন্দেহ নেই। যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না, সেও একটা বড় রাজা। ফাফড়ে পড়িলে রাত্রে ঘুমায় না। সকলেই পরের ব্যথায় ব্যতীত হইতে রাজি, তবে ছোট লোকের দুঃখে কাতরছি কে হইবে? দেখো যদি অমুক শিরোমণি, শিরোমণি বলতে সাধারণত সমাজের উচ্চ পর্যায়ে মানুষ, ধনীদের বোঝানো হচ্ছে। যদি অমুক শিরোমণি কি অমুক নিয়ে অলঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন, তবে তুমি কি তাহাকে ঠ্যাঙা লইয়া মারিতে আসিতে, বরং জোরহাত করিয়া বলিতে আর একটু কি আনিয়া দিব? তবে আমার বেলা লাঠি কেন? তুমি বলিবে তাহারও অতি পণ্ডিত, বড় মান্য লোক। পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি? তা তো নয়। ঠেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ, এটিও আসতে পারে। এটি একটা ইম্পর্টেন্ট সব। ঠেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ, এটি তোমার পঠিত গ্রন্থের কোন অংশের আলোচিত অংশ? এটি পরীক্ষা আসতে পারে। দারিদ্রের ক্ষুধা কেহ বুঝে না। যে খাইতে বলিলে বিরক্ত হয়, তাহার জন্য ভোজের আয়োজন করো। আর যে ক্ষুধার জ্বালাই বিনা আহ্বানেই বলিয়া তাহার দণ্ড করো। ছি ছি। দেখো আমাদিকে দশা, দেখো দেখো প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে, প্রাসাদে প্রাসাদে মেউ মেউ করিয়া আমরা চারদিকে দৃষ্টি করিতেছি, কেহ আমাদিগকে মাছের কাটাখানা ফেলিয়া দেয় না। যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল, গৃহমার্জার হইয়া, গৃহমার্জার বলতে সাধারণত আমরা গৃহবাড়িতে যেসব বিড়াল পালন করি সেসব বিড়ালকে বোঝানো হচ্ছে। গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহোদর বা মূর্খধনির কাছে শতরঞ্চ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল, তবেই তাহার পুষ্টি। শতরঞ্চ মান হচ্ছে সাধারণত তাস খেলার মতো এক ধরনের খেলা। তাহার লেজ ফুলে গায়ে লোম হয় এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে। আর আমাদিগের দশা দেখো, আহারাভাবে উদর কৃষ অস্থি পরিদৃশ্যমান, লাঙ্গল বিনত, দাঁত বাহির হইয়াছে,
জিহ্বা ঝুলিয়া পড়িয়াছে, অবিরত আহারাভাবে ডাকিতেছি, মেউ মেউ, খাইতে পাই না। আমাদের কালো চামড়া দেখিয়ে ঘৃণা করিও না, এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে। খাইতে দাও, নইলে চুরি করিব। আমাদের কৃষ্ণ চর্ম, শুষ্ক মুখ, ক্ষীণ সকরুণ মেয় মেয় শুনিয়া তোমাদিগের কি দুঃখ হয় না? চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নাই? দারিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে, ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন? তুমি কমলাকান্ত, দূরদর্শী, কেননা আফিংকুর, তুমি কি দেখিতে পাও না যে ধনীর দোষে দারিদ্রে চোর হয়? 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে 500 লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? যদি করিল তবে সে তাহার খাইয়া যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন? যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে, কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেহ আসে নাই। এখানে বিড়াল সাধারণত একটি কথাই বোঝাতে যাচ্ছে, আমরা যারা সমাজের উঁচু শ্রেণীর মানুষ তাদের তাদের আহারের সাধারণত কমতি থাকে না, কিন্তু যারা সমাজের নিচু সমাজের লোক, দরিদ্র, তারা কিন্তু খাওয়ার জন্য একবেলা আহার পান না। বিড়াল কিন্তু এখানে দারিদ্রের পক্ষ নিয়েছে। করিতে না পারিয়া বলিলাম, থামো থামো মার্জার পণ্ডিত, তোমার কথাগুলি বাড়ি সোশিয়ালিস্টিক। সোশিয়ালিস্টিক ওয়ার্ডটা এসেছে মূলত সোশ্যালিজম থেকে। সোশ্যালিজম হচ্ছে একটি মতবাদ যেখানে সাধারণত সমাজের দরিদ্রদের নিয়ে কথা বলা হয়, যেখানে যে মতবাদে বলা হয় সাধারণত সমাজের সব মানুষই সমান, ধনী গরিব বলতে কোনো ভেদাভেদ থাকবে না। লেখক এখানে বিড়ালকে বলছে কি, তোমার কথাগুলি বাঙালি সোশিয়ালিস্টিক, অর্থাৎ তাকে সমাজতান্ত্রিক বলা হচ্ছে। সমাজ বিশৃঙ্খলার মূল। যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায়, অথবা সঞ্চয় করিয়া চোরের জালে নির্বিঘ্নে ভোগ করিতে না পায়, তবে কেহ আর ধন সঞ্চয় যত্ন করিবে না, তাহাতে সমাজের ধন বৃদ্ধি হবে না। মার্জার বলিল, না হইলে তো আমার কি? সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনীর ধন বৃদ্ধি, ধনীর ধন বৃদ্ধি না হলে দরিদ্রের কি ক্ষতি? আমি বুঝিয়া বলিলাম যে সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নেই। বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব? বিড়ালকে বুঝানো দায় হইল যে বিচারক বা নয়ায়ক, কাশ্চিনকালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না। এ মার্জার সুবিচারক ও সুতার্কিকও বটে, সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে। অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম, সমাজের উন্নতিতে দারিদ্র্যের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে, কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন। অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য। মার্জারি মহাশয় বলিলেন, চোরকে ফাঁসি দাও, তাহাতে আমার আপত্তি নাই। মার্জার বলতে কে? মার্জারি বলতে বিড়াল সাধারণত। চোরকে ফাঁসি দাও, তাহাতে আমার আপত্তি নাই, কিন্তু তাহার সঙ্গে আরও একটি নিয়ম তো, যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে 3 দিবস উপবাস করিবেন। তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন। তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে, তুমি অদ্য হইতে 3 দিবস উপবাস করিয়া দেখো। তুমি যদি ইতিমধ্যে নসিরাম বাবুর ভাণ্ডার করে ধরা না করো তবে আমাকে ঠ্যাঙাইয়া মারিও, আমি আপত্তি করিব না। বিজ্ঞ লোকের মত এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে। আমি সেই প্রথম অনুসারে মার্জারকে বলিলাম যে এ সকল অতিনীতি বিরুদ্ধ কথা, ইহার আন্দোলনীয় পাপ আছে। তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও। তুমি যদি তোমাকে আমি নিয়মান ও পার্ক্ষরের গ্রন্থ দিতে পারি, আর কমলাকান্তের দপ্তর করিলেও কিছু উপকার হইতে পারে। আর কিছু হোক বা না হোক, আফিংয়ের অসীম মহিমা বুঝিতে পারিবে। এক্ষণে স্বস্থানে গমন করো। প্রসন্ন প্রসন্ন বলতে আবার বলছি, প্রসন্ন হচ্ছে লেখকের কাজের লোক। প্রসন্ন কাল কিছু আছে, জলযোগের সময় আসিও, উভয় বাদ করিয়া খাইব। অদ্য আর কাহারও ক্ষুদায় যদি নিতান্ত অধীর হোক তবে পুনর্বার আসিও, 100 হিসাব আফিং দিব। মার্জার বলিল, আফিংয়ের বিশেষ প্রয়োজন নাই, তবে হাড়ি খাওয়ার কথা খুদ অনুসারে বিবেচনা করা যাবে। মার্জার বিদায় হইল। একটি পতিত আত্মাকে অন্ধকারে হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল। এই বিড়াল রচনা থেকে অনেক কোয়েশ্চেন আসে পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় বলেন, অ্যাডমিশন টেস্টে বলেন, অনেক প্রশ্ন আছে। সো স্কিপ করে যাওয়ার কোনো স্কোপ নেই। এবার শব্দার্থ টিকা একটু দেখে নিচ্ছি। শব্দার্থ থেকে প্রশ্ন খুবই কম আছে, কিন্তু হুট করে দিয়ে দিতে পারে, হঠাৎ দিয়ে দিতে পারে। এগুলোকে আমরা দেখে নিই। চারপাই মানে হচ্ছে ফুল বা চটি, আগে বলেছিলাম।
প্রেতের মতো অর্থাৎ ভূতের মতো নেপোলিয়ান একজন যোদ্ধা। ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট 1769 থেকে 1821 তার জন্ম আর মৃত্যু। প্রায় সমগ্র ইউরোপে নিজের আধিপত্য প্রতিষ্ঠা সক্ষম হয়েছিলেন। 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলু যুদ্ধে ওয়েলিংটনের ডিউকের হাতে পরাজিত হয়ে তিনি সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হন এবং সেখানে মৃত্যুবরণ করেন। ওয়েলিংটন ঐতিহাসিক চরিত্র, একজন বীর যোদ্ধা। তিনি ডিউক অফ ওয়েলিংটন নামে পরিচিত। ওয়াটারলু যুদ্ধে তার হাতে নেপোলিয়ন পরাজিত হন। এবার ডিউক অর্থ হচ্ছে ইউরোপীয় সমাজের বনেদি বা অভিজাত ব্যক্তি, অতীতে ইউরোপের স্বাধীন অঞ্চলের শাসক শ্রেণী। মাঝারত্ব বিড়াল, ভূরচনা, প্রতিরোধ বেষ্টনী তৈরি করা, যুদ্ধের জন্য সৈন্য সাজানো। প্রকৃত তীব্রভাবে প্রকাশিত, ষষ্ঠী অর্থ লাঠি, দিব্যকর্ণত্ব ঐশ্বরিকভাবে শ্রবণ করা। ঠেঙ্গা লাঠি অর্থ প্রহার করার লাঠি। শিরোমণি অর্থ সমাজপতি, সমাজের প্রধান ব্যক্তি। নেয়ালঙ্কার অর্থাৎ নেশাস্ত্রের পণ্ডিত। বার্জা দ্বারা স্ত্রী বা বউ। উদাহরণ হচ্ছে শতরঞ্চ খেলা, নিচে মাটিতে বিছিয়ে যে খেলা খেলতে হয়, পাশা খেলা, দাবা খেলা সাধারণত। লাঙল, লেজ বা পুচ্ছ, সোশিয়ালিস্টিক সমাজতান্ত্রিক, সমাজের সবাই সমান এমন একটি রাজনৈতিক মতবাদ। নয় নেশাস্ত্রে পণ্ডিত ব্যক্তি, কাশিনকালে কোনো সময় মাঝারি মহাশয়া, স্ত্রী বিড়াল বোঝানো হচ্ছে। জলজ, হালকা খাবার, টিফিন। সরিষাবর, ক্ষুদ্রত্ব উপমা, শব্দকর্ম। পতিতাত্ম, বিপদগ্রস্ত বা দুর্দশাগ্রস্ত আত্মা, এখানে বিড়ালকে বোঝানো হয়েছে। শব্দার্থ টিকা পড়শি আমাদের আর আছে হচ্ছে পাঠ করেছি। এবার একটু দেখে নিই আমাদের কিছু কমেন্টস আছে কিনা। আচ্ছা, আমরা কমেন্টস নিয়ে সাধারণত পরে আলোচনা করবো। শেষ পর্যন্ত আমরা পাঠ পরিচিতিটা একটু দেখে নিই। বঙ্কিমচন্দ্র, আমাকে বলা হচ্ছে যাতে একটু তাড়াতাড়ি শেষ করি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রসাত্মক ও ব্যঙ্গধর্মী রচনা সংকলন, কমলাকান্তের দপ্তর। 3 অংশে বিভক্ত এই গ্রন্থটিতে যে কটি প্রবন্ধ আছে তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য রচনা বিড়াল। আমরা মোটামুটি করতে সাধারণত পুরো বলতে সামনে দেখি। 3 অংশে বিভক্ত এই গ্রন্থটিতে যে কটি প্রবন্ধ আছে তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য রচনা বিড়াল। একদিন কমলাকান্ত নেশায় বুদ্ধ হয়ে ওয়াটারলু যুদ্ধ নিয়ে ভাবছিলেন। এমন সময় একটা বিড়াল এসে কমলাকান্তের কোনো রাখা দুঃখটুকু খেয়ে ফেলে। ঘটনাটা বোঝার পর তিনি লাঠি দিয়ে বিড়ালটিকে মারতে উদ্যত হন। তখন কমলাকান্ত বিড়ালটির মধ্যে কাল্পনিক কথোপকথন হতে থাকে। এর প্রথম অংশ নিকাত হাস্যরসাত্মক, পরের অংশ ঘোরাতে সন্নিহিত। বিড়ালের বঞ্চিত, নিষ্পেষিত, দলিতের ক্ষোভ, প্রতিবাদ, মর্মবেদনা, যুক্তিগ্রাহ্য, সমাজতাত্ত্বিক সকলটি উচ্চারিত হতে থাকে। আমি চোর বটে, কিন্তু আমি কি সাত করিয়া চোর হইয়াছি? খাইতে পাইলে কে চোর হয়? দেখো যাহারা বড় বড় সাধু, চোরের নামে শিহরিয়া ওঠেন, তারা অনেক চোর অপেক্ষা অধার্মিক। মাছের কাঁটা, পাতের ভাত যা দিয়ে ইচ্ছে করলেই বিড়ালের খিদে দূর করা যায়। লোকজন তা না করে সে উচ্ছিষ্ট খাবার নর্দমায় ফেলে দেয়। যে ক্ষুধার্ত নয় তাকে বেশি করে খাওয়াতে চায়। ক্ষুধাকাতর শ্রীহীনদের প্রতি ফিরেও তাকায় না, এমন গুরুতর অভিযোগ আনে বিড়ালকে। বিড়ালের সোশ্যালিস্টিক সুবিচারক সুতার্কিক কথা শুনে বিস্মিত যুক্তিতে পর্যদুষ্ট কমলাকান্তের মনে পড়ে আত্মরক্ষামূলক শ্লেষাত্মক বাণী। বিজ্ঞ লোকের মত এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে, এবং তিনি সেরকম কৌশলের আশ্রয় নেন। সাম্যবাদ বিমুখ ইংরেজ শাসিত ভারতবর্ষে এবং সরকারি কর্মকর্তা হয়ে বঙ্কিমচন্দ্র একটা বিড়ালের মুখ দিয়ে শাসক শোষিত ধনী দরিদ্র সাধুচুরের অধিকার বিষয়ক সংগ্রামের কথা কি শ্লেষাত্মক যুক্তিনিষ্ঠ সাবলীল ভাষা উপস্থাপন করেছেন তা এ প্রবন্ধ পাঠ করে উপলব্ধি করে। এখানে একটা বিষয় খেয়াল করা দরকার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রসাত্মক ও ব্যঙ্গধর্মী রচনা সংকলন কমলাকান্তের দপ্তর, অর্থাৎ বিড়াল রচনাটি নেওয়া হয়েছে কমলাকান্তের দপ্তর থেকে। বিড়াল রচনাটি কেমন প্রশ্ন আসতে পারে তখন আমরা লিখতে হবে এটি একটি রসাত্মক ও ব্যঙ্গধর্মী রচনা। বিড়াল রচনাটি আমরা সাধারণত আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে পড়ার সময় আপনারা লিখে পড়তে পারেন। লিখে পড়লে বেশি সময় যদি মনে থাকে। এবার যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকতে পারে, হ্যাঁ আমাকে বলা হচ্ছে যে কারো যদি প্রশ্ন থাকতে পারে আর 1 মিনিট সময় আছে, আপনারা করতে পারেন।
আশা করছি আর কোনো প্রশ্ন নেই। আজকের মতো এখানে শেষ করছি। যাওয়ার আগে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেয়, যাদের বিশ্ববিদ্যালয়ে আপনারা অ্যাডমিশনের জন্য পড়াশোনা শুরু করে দিন। বাংলার পাশাপাশি ইংরেজি ওয়ার্ড মিনিং শিখুন, তারপর গ্রামার শিখুন। ভাষায় যেসব বই আছে, যে কোনো বই হতে পারে, গ্রামার, ওয়ার্ড মিনিং এসব শিখতে থাকুন। আমি যেহেতু তারপর ব্যবস্থাপনা একটা অনেক লম্বা সময় আছে, এই সময় ধরে এই সময়গুলোকে কাজে দিতে আশা করি সবার জন্য ভালো একটা সময় অপেক্ষা করছে। বিশ্ববিদ্যালয়ে এবার যেটি হবে সেটা হচ্ছে সবচেয়ে বেশি কম্পিটিশন, কারণ সবাই পড়ার সুযোগ পাচ্ছে, নাম্বার পাবে বেশি, কম্পিটিশন হবে বেশি। তো আশা করছি সবাই একটা ভালো সুস্থ একটি সময় অপেক্ষা করছে। আজকে আমাকে ইনভাইট করার জন্য আমি মার্ক গার্লফ্রেন্ডকে ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি।